একটা বুঝি যে কোনো একটা মেশিন বা ইকুইপমেন্ট কোনো একটা পার্ট যদি ফেল করে তখন কত সহজে আমরা এটাকে রিপ্লেস করতে পারি বা রিপেয়ার করতে পারি, সেই পয়েন্টে এই মেইনটেনেবিলিটি দিয়ে মিট করে। সো মেইনটেনেবিলিটি ইস্যুটা নরমালি ডিল করতে হয় ডিজাইন ফেজে with the feedback from say for example operational condition অথবা end user feedback অথবা বিভিন্ন ধরনের স্টাডি অথবা এক্সপেরিমেন্ট করে বের করা বিভিন্ন ইস্যুগুলো ডিজাইনে ইনকর্পোরেট করা। So definition যদি আমরা দেখি, the probability that a failed item or equipment will be restored to acceptable working condition, মানে কোনো একটা failed item অথবা equipment কে আমরা আগের ওয়ার্কিং কন্ডিশনে ফেরত নিয়ে আসার সম্ভাবনা কতটুকু। সো মেইনটেনেবিলিটি যেটা বেশি বা ভালো সেটা দ্রুত এটা ওয়ার্কিং কন্ডিশনে বা অপারেটিং কন্ডিশনে বা অ্যাকসেপ্টেবল ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসা যায়। আরেকটা পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে সার্ভিসিবিলিটি, the degree of ease or difficulty with which an item or equipment can be restored to its satisfactory operable state, এটাকে বলা হচ্ছে সার্ভিসিবিলিটি, কত সহজে সার্ভিসেবল satisfactory operable state নিয়ে আসা। আচ্ছা, সো এখানে their importance হচ্ছে alarmingly high operating and support costs due to failures and subsequent maintenance are among the most pressing problems. So আমরা যদি চিন্তা করি, সে ফর এক্সাম্পল একটা টয়োটা গাড়ির কথা অথবা টেসলা, তাদের মেইনটেনেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাবে টয়োটার গাড়িগুলোর মেইনটেনেবিলিটি অনেক ভালো। এটা কারণ কি হইতে পারে, যে টয়োটার হিস্ট্রি যদি আমরা দেখি, দে আর মেকিং কার্স ফর ইয়ার্স, দীর্ঘদিন ধরে তারা কার তৈরি করতেছে এবং এই ইন্ডাস্ট্রি বা এই প্রোডাক্ট রিলেটেড যে ইস্যু সেগুলো সম্পর্কে তাদের ধারণা অনেক পরিষ্কার এবং অনেক ডিটেইল। সো যখনই বিভিন্ন ইস্যুগুলো মেইনটেন্স রিলেটেড ইস্যুগুলো অ্যারাইজ করে, তখন দেখা যায় তারা ওই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে এবং তাদের ডিজাইন মডিফিকেশনে সেগুলো ইনকর্পোরেট করে। এখানে ফাইনাল ফেলিওর মোড এন্ড ইফেক্ট অ্যানালাইসিসে আমরা যেই পয়েন্টটা মিসিং, যে আমরা অ্যানালাইসিস করতেছি বাট অ্যানালাইসিস করার পরে সেগুলো অ্যাপ্লাই করার পর অ্যাকচুয়ালি রেজাল্ট বা আউটপুট কেমন সেটা আমরা আলোচনা করা হয়। আমি বলতেছি যে সে ফর এক্সাম্পল ইগনিশন সিস্টেম হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল, বাট এটা যে মোস্ট ক্রিটিক্যাল এটাতে এমফাসিস দেওয়ার পরে এটা রেজাল্ট কি সেটা যদি আমরা দেখি, তখন আমরা এটা কনফার্ম করতে পারবো। ঠিক আছে, আমরা নরমালি যেটা করি যে প্রিভিয়াস হিস্ট্রি থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করে তারপরে আমরা ফেলিওর মোড এন্ড ইফেক্ট অ্যানালাইসিস করলাম। ঠিক আছে, এখানে যে প্রপোজড আইডিয়া গুলো এবং যেভাবে আরপিএন ক্যালকুলেশন গুলো করা হয়েছে সেগুলো রিয়েলি অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা কিন্তু এখানে অ্যাসেস করা হয় না বা কম্পেয়ার করা হয় না প্রিভিয়াস রেকর্ডের সাথে। ওকে, সো এখানে আমি যে রেসপন্স গুলো পেলাম
এই পয়েন্টটা মিসিং, বাট অনেকেই অন্যান্য যে পয়েন্টগুলো আলোচনা করছে, আমি একটা পয়েন্ট এখানে মেনশন করি। যেমন ইসরাফিল আহমেদ লিখছে, স্পেসিফিক পার্টস অনলি কনসিডার, মোর পার্টস রিমেইন আইডল। ইঞ্জিনের জন্য সবগুলো পার্ট কভার করা হয়েছে কিনা সেটা নিশ্চিত করা, কোনো কিছু মিসিং যেন না থাকে। ওকে, মাইশা, if the data was taken from only one model, only design-oriented data, other type of analysis, logically or more systematic failure analysis could be done. তো এখানে যে স্টাডি করা হয়েছে তার মানে যে আমার একটা ভালো পেপার লেখার জন্য শুধু একটা ইঞ্জিনের ডেটা দিয়ে সাফিসিয়েন্টলি আমরা করতে পারবো না, জেনারেলাইজ করতে পারবো না। তো আমাদেরকে ডাটা নিতে হবে আরো অনেক বেশি। তো এখানে প্রিভিয়াস যে রেকর্ড থাকে, হিস্টোরিক্যাল ইনফরমেশন প্লাস ব্রেইনস্টর্মিং এবং বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ধরনের তথ্যগুলো কালেক্ট করা। কারণ একটা ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট বা মেশিন এর তথ্য দিয়ে আমরা জেনারেলাইজ কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। According to RPN priority graph, which action should be taken not mentioned in this paper? তাই কি এটা কি ঠিক আছে? ইনজামুল হক স্যার, এখানে কোনো পসিবল কোনো সলিউশন দেয়া হয় না, শুধুমাত্র আরটিএন গ্রাফটাই দেখা হয়েছে। প্রায়োরিটি গ্রাফ, এখান থেকে কি আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না কোথায় এমফাসিস দেওয়া দরকার? স্যার এমফাসিস মানে কি ধরনের এমফাসিস দেওয়া দরকার স্যার, ওইটা দেওয়া হয়নি। Okay, so a maintainability program must incorporate a dialogue between the manufacturer and user through the system life cycle. So যে পয়েন্ট আমি মেনশন করলাম যে টয়োটা এবং টেসলা is growing very fast, but compared to Tesla, Toyota is very famous for quality car production. So এখানে টয়োটার কাছে যে পরিমাণ ইনফরমেশন অ্যাভেলেবল আছে টেসলার কাছে সেই পরিমাণ ইনফরমেশন নাই। যেহেতু টেসলা একটা নতুন কোম্পানি, সো এখানে মেইনটেনেবিলিটি ইস্যুগুলো দেখা যাবে আসতে থাকবে বিভিন্ন সময়, কারণ ইউজাররা ইউজ করবে, তারপরে ম্যানুফ্যাকচারাররা ম্যানুফ্যাকচার করবে। সো টাইম টু টাইম সমস্যাগুলো আসতে থাকবে। So maintainability program must incorporate a dialogue between the manufacturer and user throughout the system life cycle. So life cycle বলতে আমরা যেটা বুঝি, the concept development, validation, production and operations. So concept development যেমন টেসলার ক্ষেত্রে যে একেবারে নতুন কোম্পানি নতুন প্রোডাক্ট তৈরি করতেছে, তো তাদের কাছে
হিস্টোরিক্যাল ইনফরমেশন ইউজারদের বিশেষ করে বা প্রোডাকশন এন্ডে বা মেইনটেনেন্স রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন এগুলো অনেক কম থাকবে। তারপরেও তারা যেটা করতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টদেরকে হায়ার করে কনসেপ্ট ডেভেলপমেন্ট ফেজেই অনেক কিছু ইনকর্পোরেট করা সম্ভব। কিছু কিছু গাড়ি এরকম আছে যে শুধু মেইনটেনেন্স এর সুবিধা অসুবিধার জন্য প্রাইসের সিগনিফিক্যান্ট ভেরিয়েশন হয়, ঠিক আছে, রিসেল ভ্যালু সিগনিফিক্যান্ট ভেরিয়েশন হয়। সো কনসেপ্ট ডেভেলপমেন্টে নরমালি অ্যাকমপ্লিশ করতে হয় যেমন ডিটেল অফ দ্য মিশন, সিস্টেম অপারেটিং মোডস কি হবে, তারপরে system utilization rate, তারপরে mission time factors, detail of the global logistics support objectives, তারপরে evaluation of the system life cycle duration, এই জিনিসগুলো নরমালি কনসেপ্ট ডেভেলপমেন্ট ফেজে চিন্তা করতে হয়। আর ভ্যালিডেশন ফেজ নরমালি যেটা করতে হয় আরেকটু ডিটেল লেভেলে চিন্তা করা, অপারেশনাল রিকোয়ারমেন্ট কি কি থাকে। সে ফর এক্সাম্পল একটা গাড়ি যদি হয়, একটা গাড়ির কি কি ধরনের কাজ থাকে, বা একটা রেফ্রিজারেটর যদি হয়, রেফ্রিজারেটরের কি কি ধরনের কাজ থাকবে, ফাংশন কি, সেই পয়েন্টগুলো ইনক্লুড করে তারপরে সেখানে মেইনটেনেন্স রিলেটেড ইস্যুগুলো অ্যাড্রেস করা যেন সেই ফাংশনগুলো প্রপারলি পাওয়া যায়। তো এখানে একটু ডিটেল লেভেলে কনসেপ্ট ডেভেলপমেন্টের তুলনায় একটু ডিটেল লেভেলে চিন্তা করতে হবে। এবং প্রাইম অবজেক্টিভ থাকে to ensure that full scale development does not begin until factors such as cost, performance, support objectives, schedules এগুলো effectively করা হলো কিনা। সো শুরুতে একটা কনসেপ্ট থাকে, সেখান থেকে সেই কনসেপ্ট অনুযায়ী প্রোডাক্ট তৈরি করার জন্য ভ্যালিডেশন ফেজে যে জিনিসগুলো চলে আসে সেগুলো যেমন কস্ট কেমন হইতে পারে, তারপরে পারফরমেন্স কেমন হবে, সাপোর্ট অবজেক্টিভস কি থাকবে, শিডিউল কি হবে, এগুলো প্রপারলি প্রিপেয়ার করে তারপরে ইভালুয়েট করে তারপরে আগানো। দেন থার্ড ফেজে যেটা আসে যে প্রোডাকশন, এইখানে ভ্যালিডেশন যদি ওকে হয় তারপরে প্রোডাকশনে যাচ্ছে। সো ভ্যালিডেশন ফেজেও যে জিনিসগুলো হয়, যে মেইনটেনেবিলিটি প্রোগ্রাম এবং এটা ডেমনস্ট্রেশন প্ল্যান গুলো কি হবে সেগুলো ডিফাইন করা, তারপরে রিলায়েবিলিটি, মেইনটেনেবিলিটি, সিস্টেম এফেক্টিভনেস সেগুলো স্টাডি করা, মেইনটেনেবিলিটি পলিসি কি হবে, প্রসিডিওর কি হবে সেগুলো ঠিক করা, তারপরে এই রিলেটেড কোঅর্ডিনেশন গুলো কি হবে বিভিন্ন অংশের মধ্যে, একটা পুরো সিস্টেমে কোঅর্ডিনেশন কিভাবে প্রপারলি হইতে পারে সেগুলো ঠিক করা, এবং মেইনটেনেবিলিটি প্রেডিকশন, অ্যালোকেশন, তারপরে participating in trade-off analysis, providing assistance to maintenance engineering in the performance of maintenance related analysis, তারপর preparing plan for data collection and analysis, এবং participating in design review with respect to maintainability. So এই জিনিসগুলো নিয়ে আসা। সো ভ্যালিডেশন ফেজ যখন কমপ্লিট হয় তারপরে আসা হচ্ছে প্রোডাকশন ফেজ। সো প্রোডাকশন ফেজেও যখন এই প্রোডাকশন রিলেটেড কাজগুলো করা হবে, এর সাথে মেইনটেনেবিলিটি ইস্যু কি কি ধরনের ইস্যু আসতে পারে, মেইনটেনেবিলিটি রিলেটেড কাজ কি থাকতে পারে সেগুলো লিস্ট করা, ঠিক আছে। যেমন মনিটরিং দ্য এন্টায়ার প্রোডাকশন প্রসেস কন্টিনিউয়াসলি মনিটর করা যাতে কোনো প্রসেসের ভিতরে কোনো সমস্যা না থাকে, যেগুলো পরবর্তীতে মেইনটেনেন্সের
ইস্যু হতে পারে। তারপরে এক্সামিনিং প্রোডাকশন টেস্ট ট্রেন্ড, যে প্রোডাকশন হচ্ছে কন্টিনিউয়াসলি সেখান থেকে স্যাম্পল নিয়ে নিয়ে কন্টিনিউয়াসলি টেস্ট করা, যে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো কি অ্যাকর্ডিং টু যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে সেগুলো, বা মেইনটেনেবিলিটি, মেইনটেন্স কনসেপ্ট এবং প্রভিশনিং প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা। এবং প্রোডাকশনের সময় অনেক সময় চেঞ্জ আসে বিভিন্ন ধরনের, এক্সামিনিং চেঞ্জ প্রপোজাল উইথ রেসপেক্ট টু দেয়ার ইম্প্যাক্ট অন মেইনটেনেবিলিটি। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেভাবে প্রোডাকশনের কথা বলা হয় সেইভাবে প্রোডাক্ট প্রডিউস করা যায় না, হয়তো প্রোডাকশনের লিমিটেশনের জন্য। সো তখন যে চেঞ্জগুলো করতে বলা হয় সেই চেঞ্জগুলো মেইনটেনেবিলিটির সাথে কনফ্লিক্ট করে কিনা। Then fourth phase আমরা এখন দেখতে পাচ্ছি operations. The system is used, logistically supported and modified as appropriate. So এটা কাস্টমার এন্ডে যখন ইউজ হয়, একটা গাড়ি তৈরি করা হলো, তো কাস্টমাররা বা ইউজাররা গাড়ি ইউজ করতেছে, সো ইউজার লেভেলে তারা মেইনটেনেন্স রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারে। ঠিক আছে, সো সেই পয়েন্টগুলো এখানে কি বলে অ্যাকচুয়াল মেইনটেনেন্স ওয়ার্ক হতে পারে, বা এর সাথে রিলেভেন্ট অন্যান্য অ্যাক্টিভিটি হতে পারে, যেগুলো সে ফর এক্সাম্পল এমন একটা পার্ট আছে যেটা হয়তো লোকালি অ্যাভেলেবল পাওয়া ডিফিকাল্ট। সো এটা অল্টারনেটিভ কি থাকতে পারে যাতে ইউজারদের সুবিধা হয়, ইউজাররা সহজে পেতে পারে। যেমন টয়োটার কথা যদি আমরা চিন্তা করি, টয়োটার অনেক পার্টই আছে কম্পিটেবল, একটার সাথে আরেকটা কম্পিটেবল, ডিফারেন্ট মডেলের মধ্যে কম্পিটেবল পার্টির সংখ্যা অনেক বেশি, যার ফলে দেখা যায় যে টয়োটার যে গাড়িগুলো সেগুলো জনপ্রিয়তা অনেক বেশি, ঠিক আছে, লোকালি অ্যাভেলেবল বা ইন্টারচেঞ্জ করার সুবিধা থাকে। সো এই জিনিসগুলো ইউজারের রেপুটেশন হোল্ড করার জন্য বা ধরে রাখার জন্য হেল্প করে। ঠিক আছে, সো এখানে মেইনটেনেবিলিটি ইস্যুগুলো বিভিন্ন ফেজেই আমাদের প্রোডাক্টের বা সিস্টেমের লাইফ সাইকেলের বিভিন্ন ফেজেই অ্যাড্রেস করতে হয়। কনসেপ্ট ডেভেলপমেন্ট, ভ্যালিডেশন, প্রোডাকশন এবং অপারেশন প্রত্যেকটা ফেজেই এটা অ্যাড্রেস করে যেন মেইনটেনেবিলিটি ভালো হয় সেটা নিশ্চিত হয়। তো শুরুতে যেটা বললাম যে টয়োটা এবং টেসলার মধ্যে ডিফারেন্স হচ্ছে, টেসলা একটা নতুন কোম্পানি, তারা হয়তো কনসেপ্ট ডেভেলপমেন্ট টেসলা এবং টয়োটা হয়তো সিমিলার হতে পারে, তারপরে ভ্যালিডেশনও ওকে হইতে পারে, বাট প্রোডাকশন এবং অপারেশন সে দেখা যাবে সিগনিফিকেন্টলি গ্যাপ পাওয়া যাবে। কারণ এখানে লাইফ সাইকেল হিসেবে যদি আমরা কম্পেয়ার করি, টয়োটার কারগুলোর যে ইউজার এন্ডে ইউজ করা বা প্রোডাকশনের টাইম অনেক বেশি, যার ফলে সেখান থেকে যে ফিডব্যাক গুলো আসে কন্টিনিউয়াসলি যখন ইমপ্রুভ করা হয়, এর ফলে মেইনটেনেবিলিটিও সিগনিফিকেন্টলি ইমপ্রুভ।